11 জন মনোনীত প্রার্থীদের সমন্বয়ে আজকের এই প্রেস ব্রিফিং ইনশাআল্লাহ এখনই নিয়মতান্ত্রিকভাবে শুরু হতে যাচ্ছে। আমরা শুরু করছি পবিত্র কালামুল্লাহের তেলাওয়াতের মাধ্যমে। আমি কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক সাহেবকে। মাওলানা এনামুল হক মিয়া সাহেব। এনামুল হক মজুমদার। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের এই প্রোগ্রামে প্রেস ব্রিফিং এর যে শিরোনাম দিয়েছি বিষয়, সেটা হচ্ছে এক বক্স নীতি নিয়ে ভেস্তে যাওয়ার যে সম্ভাব্য পরিবেশ তৈরি হয়েছে পেছনের বাস্তবতা, এবং আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা শুরু হয়েছে। আমরা সেই পরিকল্পিত প্রোপাগান্ডার জবাব এবং আমাদের কুমিল্লার 11টি আসনে যারা ইসলামী আন্দোলন থেকে প্রার্থী ঘোষিত হয়েছেন, আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 1 মাওলানা বশির আহমদ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা 2 থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব। উপস্থিত আছেন কুমিল্লা 9 থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম সাহেব। উপস্থিত আছেন কুমিল্লা 4 সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ আব্দুল করিম সাহেব। উপস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 5 মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি সাহেব। উপস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 6 অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ। উপস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 7 মুফতি ইহতেশামুল হক কাসিমি। উপস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 9 আলহাজ সেলিম মাহমুদ। সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 10 আমি শামসুল দোহা আশরাফি। সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 11 মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা এখনই নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রোগ্রাম শুরু করছি। শুরুতেই আজকের এই প্রেস ব্রিফিং আমাদের সামনে পাঠ করে শোনাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা 2 প্রকৌশলী আশরাফুল আলম সাহেব, এবং তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। পাশাপাশি তিনি আমাদের ওয়ান বক্স যেই নির্বাচনী সমঝোতার সম্ভাব্য আমাদের যেই সমঝোতার জন্য যারা লিয়াজো কমিটিতে ছিলেন, তার মধ্যে তিনি অন্যতম দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে প্রেস ব্রিফিং করছেন জনাব প্রকৌশলী আশরাফুল আলম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এক বক্স নীতি ভেস্তে যাওয়ার পিছনের বাস্তবতা, পরিকল্পিত প্রোপাগান্ডার প্রতিবাদ এবং কুমিল্লা 11 আসনের নির্বাচনের ঘোষণা নিয়ে অধ্যকার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত সকল প্রার্থীদের সমন্বয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন
24 পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন গণপ্রত্যাশার দাবি ছিল। পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এদেশের মানুষের অন্তরের একটি পরম চাহিদা ছিল। এই লক্ষ্যকে সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থীদের শক্তি একত্রিত করার লক্ষ্যে এক ওয়ান বক্স পলিসি বাস্তবায়নে সমমনা ও দেশের পক্ষের শক্তিকে নিয়ে মাঠে নামেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব। প্রিয় সাংবাদিক ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে পথ চলা শুরু করেন, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয়, ইসলামপন্থীরা শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে ওঠে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই এক বক্স নীতি বাস্তবায়নের বদলে ভেস্তে যাওয়ার পথে। কেন এক বক্স নীতি বাধাগ্রস্ত হলো? এর প্রধান কারণ হলো এক বক্স পলিসিতে সর্বশেষ সংযুক্ত হওয়া এক সময়ের ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমান লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের অতি রাজনৈতিক উচ্চবিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি। দলটির যুগপৎ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে ও আগ্রহের সাথে করলেও আসন সমঝোতার আলাপ আসলেই ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বন্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকেই অধিক প্রাধান্য দেওয়া, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্থন হিসাবে দেখার চেষ্টা করা, যা ঐক্যের পরিপন্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা যা ঘটেছে সেগুলো হলো লিয়াজু মিটিং এর বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা, নামমাত্র কয়েকটি আসন তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো, মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন আতাত, বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা, এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পাওয়া, এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় সামনে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং আজকের এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আরো উদ্বেগজনক বিষয় হলো, গত কয়েকদিনে একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ 150-200 আসন চায় টাইপের কথা বারবার সামনে আনা হয়েছে, অথচ লিয়াজু কমিটির একজন সক্রিয় সদস্য হিসাবে আমি আপনাদের কাছে বলতে পারি এই ধরনের কোনো কথাই লিয়াজু মিটিং এ কখনোই উচ্চারিত হয় নাই। হ্যাঁ, দেশব্যাপী ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চালানো জরিপ নিয়ে সম্ভাব্য 157টি আসনকে উল্লেখ করে আলোচনার টেবিলে নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য ছিল এখানে পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এই 157টি আসনই যে আমরা চেয়েছি এটা আমরা তাদের কাছেও বলি নাই, আমরা কখনো কোনো মিডিয়ার কাছেও প্রকাশ করিনি। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এমন গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টিও মিডিয়াতে চলে আসে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে ওই টেবিলে থাকা লোকদের চক্রান্ত হিসেবেই দেখছে। পরবর্তী ঘটনা প্রবাহ এর সপক্ষে শক্তিশালী দলিল হিসেবে কাজ করছে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ ও খাটো করে দেখানোর মানুষে বারবার কৃত্রিম জরিপ ছড়ানো হয়, যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে নগণ্য দেখানো হয়েছে, অথচ জরিপের কোন পদ্ধতি, নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ করা হয়নি। শরিকদের বিরুদ্ধে জামাতের
নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা আরেকটি ন্যারেটিভ দ্বারা করিয়েছেন যে জিততে পারে না ইত্যাদি। আমরা মনে করি এই সকল ন্যারেটিভ ছড়ানোর উদ্দেশ্য হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং সমর্থকদের মনোবল ভেঙে দেওয়া। বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনে লক্ষাধিক ভোট তারা পেয়েছে। এনসিপিকে অতিরঞ্জিতভাবে শক্তিশালী দেখানো, যাতে ইসলামী আন্দোলনের আসন দাবি প্রশ্নবিদ্ধ করা যায়, যা বাস্তব ভোটের হিসাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার অপপ্রচার, ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক প্রমাণের চেষ্টা। আসন সমঝোতার আলাপ আসার পরপরই শুরু হলো ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা। ঐক্যের বদলে বিভ্রান্তি তৈরির কৌশল অবলম্বন করা হলো। সবকিছু মিলিয়ে এটি স্পষ্ট, এগুলো রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের রাজনীতিকে নাই করে দেওয়ার একটা অপচেষ্টা। আজ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে। যদি সবাই একভাবে জিতবে, তবে কেন শরিকদেরকে দুর্বল প্রমাণের চেষ্টা? যদি সমঝোতা আন্তরিক হয়, তবে কেন ভিতরে ভিতরে ভিন্ন ন্যারেটিভ? ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের এত ভয় কেন? এই প্রশ্নগুলোর উত্তর জামাতকেই দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে বলতে চায়, আমরা ঐক্যের পক্ষে, আমরা নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে, আমরা ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে। ইসলামী আন্দোলন কারো করুণা বা দয়ার রাজনীতি করে না। আমাদের রাজনীতি ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ, আপনারা গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়ভাবে আমাদের যে ঘোষণা হয়েছে সেটা আপনারা শুনছেন। সেটার পর থেকে বাস্তবতার নিরিখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সর্বশেষ প্রচেষ্টা হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের যে এক বাক্স, এখন এক বাক্সের সাথে আপনারা বলতে পারেন কে আছে, কিন্তু আমাদের মূল ঘোষণাটা ছিল, সমঝোতার সূচনা ছিল ইসলামের জন্য এক বাক্স। ইসলামের নামে কোন সেকুলারকে দাঁড় করানো বা অন্য কোনো ভিন্ন ন্যারেটিভকে দাঁড় করানোর জন্য ইসলামের এক বাক্সের ঘোষণা মোহতারাম আমিরের পক্ষ থেকে দেওয়া হয়নি। এবং আমরা মনে করি দেশের জনগণের যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে সেটা ইসলামের এক বাক্সের পক্ষে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনগণ তাদের এই গণপ্রত্যাশা তারা ব্যক্ত করেনি। আমরা মনে করি এই অবস্থায় এই তথাকথিত 11 দলীয় জোটে থাকা মানে হলো জনগণের সেই গণপ্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করা। সে কারণেই গতকাল পরিষ্কারভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার এক বাক্স নীতি, ইসলামের এক বাক্স নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সমস্ত আসনেই আমাদের প্রার্থীতা আমরা ঘোষণা করেছি। এখন থেকে আমাদের নির্বাচনে সমস্ত আসনে আমাদের প্রার্থীরা ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন। এবং আমাদের এই ঘোষণাও দেওয়া হয়েছে, যেহেতু আমরা জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই আমাদের এই পথ চলা শুরু হয়েছে। আমাদের প্রায় 30টি আসনে আমাদের প্রার্থী তা আসলে এই সমঝোতার নামে কালক্ষেপণের কারণেই আমাদের 30টা আসনে আমরা প্রার্থীতা দিতে পারিনি, কিন্তু আমাদের ঘোষণা হয়েছে যে সেখানেও ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষেই আমাদের সমর্থনকে আমরা ব্যক্ত করব। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রিয় সাংবাদিক ভাইরা আসার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি আপনারা সবসময় ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে থাকবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী যারা কুমিল্লা 1 আসনের প্রার্থী মাওলানা বশির আহমেদ, কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী আমি প্রকৌশলী আশরাফুল আলম, কুমিল্লা 3 সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা 4 সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুল করিম, কুমিল্লা 5 সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি, কুমিল্লা 6 সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, কুমিল্লা 7 সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসিমি, কুমিল্লা 8
সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গোলাম সাদেক, উনি বোধহয় এখনো পৌঁছাতে পারেননি, উনি হ্যাঁ জ্যামে আছেন। কুমিল্লা 9 সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদ। কুমিল্লা 10 সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি। এবং কুমিল্লা 11 সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারি। আজকে আমাদের প্রার্থীরা উপস্থিত আছেন। আমরা আপনাদের সকলেরই ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে আপনাদের সমর্থন আমরা পুনরায় ব্যক্ত করছি। আপনারা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা কি আগে থেকে জানতেন যে আপনারা যখন আলাদা হয়ে যাবেন সেজন্য আপনারা 270 আসনকে আসলে আপনারা প্রার্থীরা নিয়ে নিয়েছেন, মনোনয়ন নিয়ে নিয়েছেন? আসলে বিষয়টা আমি একটু বলি, একটু সময় লাগবে। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গঠিত লিয়াজু কমিটিতে আমি ছিলাম, তো প্রথম নমিনেশন পেপার যখন নির্বাচন জেলা নির্বাচন কার্যালয় থেকে ছাড়া হয়, সেটা ছিল সম্ভবত 13 তারিখ। 13 তারিখে আগেই আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো, যেখানে জামাতের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং হামিদুর রহমান আজাদ সাহেব ছিলেন। তো ওনাদের সাথে যখন আলোচনা করলাম, ওনারা বললেন যে না, আমরা একসাথে সবাই 25 তারিখে আমরা করব। ঠিক আছে, আমরা চলে আসলাম। আসার পরে আমরা পরের দিন দেখলাম প্রথম খুলনা 4 আমাদের মহাসচিবের আসনে জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন তোলা হলো। তো আমরা এটা চুপ থাকলাম, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই মনে করলাম। এরপরে যখন মিটিং এ আমরা আবার এরকম কয়েকটা ঘটনা তুললাম, তারা বললো যে না, এটা তো হওয়ার কথা না। আমার সামনে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হামিদুর রহমান আজাদ সাহেবকে বলে, হামিদ তুমি এটা দেখো তো, এটা কি হয়েছে। বাট ওইখান থেকে ফিরার পরে দেখলাম যে জামাত ইসলাম তাদের অফিসিয়াল পেজে প্রথম দিন একদিন 33 জন, তারপরের দিন 35 জন, বা এরকম একটা সংখ্যা 3 দিনে প্রায় তাদের শতাধিকের মতো তারা তুলে দিল। তখন 17 তারিখ, তখন আমাদের দায়িত্বশীলদের চাপে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে ঠিক আছে, আপনারা নমিনেশন পেপার ক্রয় করা শুরু করে। তারপরও আমাদের পরবর্তীতে আবারও এক সিদ্ধান্তের কারণে আমি আমাদের দায়িত্বশীলদেরকে আবারও বললাম যে আপনারা একদিন অপেক্ষা করেন। যখন 25 তারিখ ক্রস হয়ে গেল, তখনও আমাদের কোনো সমঝোতা কোনো কিছু হইল না। আমাদের দায়িত্বশীলদের গণহারে মানে সকল জায়গায় নমিনেশন পেপার ক্রয় করা শুরু হয় মূলত 25 তারিখের পর থেকে। যে কারণে আমাদের আসলে আমাদের অনেক দায়িত্বশীলই যথাসময়ে তাদের সমস্ত তথ্য, টিন সার্টিফিকেট বা অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা করতে না পারার কারণে আমাদের 30 জন প্রার্থী তারা নমিনেশন পেপার তুলতে পারেনি। 30 জন, এটা হলো বাস্তবতা। আমরা তো আসলেই আমাদের আন্তরিকতা একেবারেই শেষ দিন পর্যন্ত ছিল, যেখানে একটা ন্যারেটিভ এখানে আসছে যে আমরা 150টা আসন চেয়েছি। আমরা আমাদের জরিপ প্রথম দিনই আমরা তাদের কাছে দিয়ে দিয়েছি যে আমাদের জরিপে বাংলাদেশের 115টা আসনে জামাত ইসলাম থেকে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো। আরো 42টা আসনে আমাদের বক্তব্য ছিল যে এখানে আমরা জামাত ইসলাম কাছাকাছি বা কম বেশি কেউ হইতে পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা, ওলামায়ে কেরামদের অবস্থান, দেশের স্বাধীনতার অবস্থান ইত্যাদি নিরিখে আমাদের বক্তব্য ছিল এই আসনগুলোতে আমরা ভালো করতে পারবো, কিন্তু আপনাদের জন্য কষ্ট হবে। এটা ছিল আমাদের জরিপ, যেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি। কিন্তু এর বিপরীতে তারা বললো যে তারা থার্ড পার্টি দিয়ে তারা জরিপ করাইছে। আমাদের এখানে বড় কোশ্চেন হলো, আমাদের জরিপ আমরা আমাদের সাংগঠনিক চ্যানেলেই আমরা তৈরি করছি, আমরা স্বীকারও করি যে এটা আমাদের সাংগঠনিক জরিপ, এটা আমরা তাদের কাছে দিলাম। তো তাদের যে জরিপ, যেটা থার্ড পার্টি জরিপ, আপনারা সবাই জানেন থার্ড পার্টি জরিপ তার মানে জামাত ইসলাম আমাদের বাইরে ভিন্ন কেউ করছে। এই জরিপ তো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার ছিল, কিন্তু যখনই আমরা তাদের কাছে চাই তারা বলেন এটা সিক্রেট, এটা দেওয়া যাবে না। এইটা তাদের লাস্ট দিন পর্যন্ত, মানে আমরা সর্বশেষ যেদিন আমরা তাদের মিটিং থেকে বের হয়ে চলে আসলাম, সেদিন পর্যন্ত তাদের বক্তব্য যে এই মানে সেদিন পর্যন্ত আমরা তাদের এই জরিপের চেহারাও দেখি নাই। আমাদের কথা হলো, আমরা আপনাদের জরিপ দিলাম, সমঝোতা কিভাবে হয়? আমরা তো জানি আন্তর্জাতিক দেশসমূহ দুই দেশের নেতা যখন একসাথে বসে তাদের সমঝোতা স্মারক হয়, এটা তো দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা স্মারক তৈরি হয়। তো আমাদের সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে 40টা আসন দিবে, এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিস্ক নিয়ে আরো 5টা আসন বাড়াইছি, এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা বললাম এটা কার সিদ্ধান্ত? বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত। তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো, জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে?
বিষয়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘটনাই ঘটছে। আরো একটা ঘটনা, আমরা প্রথমে বেশ কিছু আসন বিন্যাস করে দেখা গেল কথার কথা আমরা 51টা আসন আমাদেরকে দেওয়া হয়েছে। বরিশাল বিভাগের বরিশাল জেলার টোটাল আসনগুলো আমরা হেল্ড আপ রাখছি। আমরা আশা করছি যে এখান থেকে হয়তো কমপক্ষে 5টা আমরা পাবো যৌক্তিক বিচারে। তারপরেও প্রায় 53-54টা আসন ছিল, যেটা পরবর্তীতে আমরা সমাধান করব। কিন্তু আবার আরেক মিটিং এ যে ওনারা বললেন যে না, আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে এই পর্যন্ত 31টা আসনে, অথচ এই 51টা আসনের ডকুমেন্ট জাতির স্বার্থে আমাদের কাছে সংরক্ষণ আছে, তারা যেটা আমাদেরকে ওকে করছে। তো এইভাবে পুনরায় যখন শুরু হইলো, আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে 37টা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনায় যে আপনাদেরকে আরো লাগবে, আপনাদের তো অনেক দেওয়া হইল। অথচ তখনও আরো যে যৌক্তিক ভাবে যে আসনগুলো আছে সেগুলার সংখ্যা যোগ করলেও আমরা 70-এর কাছাকাছি চলে যাই। তো এই ছিল তাদের সাথে বক্তব্য। সর্বশেষ তারা আমাদেরকে, আপনারা যদি বলতে পারেন যে আপনারা লাস্ট মুহূর্তে কেন বের হলেন, তারা যে আমাদেরকে 45টা দিবে এই বক্তব্যটা পরিষ্কার ভাবে তাদের মুখ থেকে বের হয়েছে লাস্টের দিকে। যদি তারা শুরু থেকেই বলতো, আমরা তাদের ব্যাপারে শুরু থেকেই পদক্ষেপ নিতাম। কেন আমাদেরকে তারা যৌথ মিটিং এ আমাদের সাথে যে সিদ্ধান্ত হয়েছে যে 4টা মূলনীতির ভিত্তিতে আসন বন্টন করা হবে, এর মধ্যে যার অবস্থান যেখানে ভালো, এইটা হইলো প্রথম একটা ক্রাইটেরিয়া। কিন্তু আমরা দেখলাম আসন বন্টনের সময় আমাদের যেখানে শক্তিশালী অবস্থান, তারা সেখানে বলতেছে যে এখানে আমাদের জেলা সভাপতিকে দিতে হবে, এখানে আমাদের সেক্রেটারিকে দিতে হবে, এখানে আমাদের আমির একজনকে কমিটমেন্ট করছেন তাদেরকে দিতে হবে, এখানে বিগত 3 নির্বাচনে একজন প্রার্থীকে দাঁড়া করায় আমরা দিতে পারি নাই, তাকে দিতে হবে। অথচ ওই আসনগুলোতে আমরা মানে সাংবাদিকদের নিরপেক্ষ জরিপেও প্রমাণিত হবে আমরা সেখানে শক্তিশালী। এবং আমরা আপনাদের সামনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘোষণা করতেছি 12 তারিখের পরে আমরা ওই আসনগুলো আবারও বলবো যে এই আসনগুলো তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল। এরকম একটা অবস্থা তারা যেটা তৈরি করে, যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল, জাতির গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল। এবং যেভাবে বিএনপি জোট সেটা একটা স্বতন্ত্র জোট, আমরা তো সেই জোটে নাই। কিন্তু আমাদের জোটের প্রভাবশালী কেউ যদি বলে যে নির্বাচনের পরে তাদের সাথে আমরা একসাথে সরকার করব, তার মানে এটা বুঝায় কোন জিনিস মিনিং করে। সামগ্রিক এই অবস্থান থেকেই আমরা আমাদের এই কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলার যে আমরা পরিকল্পনা করেছিলাম, এটা মারাত্মক রকমের ভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, বাধাপ্রাপ্ত হয়ে গেছে। ইসলাম, দেশ এবং মানবতার বৃহত্তর কল্যাণের নিরিখেই আমাদের নিজেদেরকে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হইল। ধন্যবাদ। এটা তো একটা যৌক্তিক বিষয়। সমঝোতা তো আমাদের কোনো জমির বন্টন নিয়ে তো হয়নি। সমঝোতার মূল একটা পয়েন্ট ছিল আসন সমঝোতা, তাই না? তো এইখানে তো এটা তো স্বাভাবিকভাবেই আসবে, এটা তো স্বাভাবিক। সামগ্রিক এই বিষয়গুলা দেশের ইসলামী জনগণের ইসলামী সেন্টিমেন্টের বৃহত্তর মানে গণচেতনার পরিপন্থী আমরা মনে করি। এই ধরনের আরো অনেক কিছু কথা আছে। তাদের প্রার্থীরা যেখানে প্রার্থী হবে, তারা তাদের মুখ থেকে এই কথা যদি আসে রোজা আর পূজা এক সমান, এটা তো মুসলমানদের চেতনার সাথে সাংঘর্ষিক। তারপরে তারা মুসলমানদের ভোট থেকে সেখানে আমাদের গণমানুষের একটা বিষয় আছে যে কোন জায়গায় আমরা কাকে ভোট দিব, সেখানে যদি আমাদের মুসলমানকে অন্য জায়গায় ভোট দিতে বাধ্য করে, তাই না? এই বিষয়গুলো তো সাধারণ মানুষের পক্ষ থেকেই প্রতিবাদ আসে। আমাদের সিদ্ধান্তটা সাধারণ মানুষের গণ প্রতিফলনেরই বহিঃপ্রকাশ। সেটা তো অবশ্যই একটা কারণ। আমরা ইসলামী রাজনীতি করি, আমরা মনে করি শরিয়া একটা কল্যাণকর একটা আইন। শরিয়া কারোর উপর জুলুম করে না, একমাত্র শরিয়ার মাধ্যমে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, নারী, লিঙ্গ ভেদে সকলের অধিকারকে প্রতিষ্ঠা করার একটা গ্যারান্টি হলো শরিয়া আইন। এবং আরো একটা বিষয় হলো শরিয়াকে এত ভয় কেন সবার? বর্তমানে বিদ্যমানে বাংলাদেশে অনেক আইন শরিয়া অনুযায়ী চলে। সম্পত্তি বন্টন, বিবাহ শাদী, এছাড়াও
শরিয়া আইনের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ অনেক আইন বাংলাদেশে আছে। শরিয়া খুনের বদলাই তো খুন বলে, বিদ্যমান বাংলাদেশে আইনেও খুনের বদলা সর্বোচ্চ শাস্তি তো ফাঁসি। খুনের মানে হত্যার মানে শাস্তির প্রক্রিয়াদানটা ভিন্ন, কিন্তু রায় তো এক। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বর্তমান আইনেও মৃত্যুদণ্ড। তো ইসলামী শরিয়াও তো এটাই বলে। তো শরিয়াকে নিয়ে আমরা প্রশ্নের মুখে দাঁড়া করে কেন? শরিয়া তো অবশ্যই একটা উপকারী বিষয়, যেটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবদ্ধ আইন। আমরা মুসলমান হওয়ার পরে আমাদের আকীদা বিশ্বাস আমার কোথায় থাকে যখন আমরা এই কথা বলি যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না? এই কথা তো অবশ্যই আমি মনে করি দেশের মুসলমানদের চেতনার সাথে একটা বিশ্বাসঘাতকতা। আপনি বলছিলেন 115টি আসনে ইসলামী আন্দোলনের অবস্থান ভালো, কুমিল্লার 11টি আসনে এই 115টার মধ্যে আছে কিনা, এবং সার্বিক যে জরিপ এই কুমিল্লার 11টি আসনে একটু বলবেন। বিস্তারিত এখন আর না বলি, 115টার মধ্যেই থাকি। আমরা চাই না যে এটা নিয়ে আরো বেশি তিক্ততা যাক। এখন যে যার পথে চলে যাচ্ছে, আপনাদেরকে আমরা নির্বাচনের পরে ফলাফলের দিন আমরা ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে বসবো ইনশাআল্লাহ। বলি আপনাকে, এই যে আপনাকে বললেন যে রোজা এটা এক জিনিস, যেদিনে আমাদের শিশু পরিস্থিতি বলছেন এটা অনেক আগের ঘটনা। এটার পক্ষে থেকে তাদের অফিসিয়ালি কোনো প্রতিবাদ বা তাদেরকে ধমকি দেওয়া এটা তো আমরা শুনি না। এই 3 মাসের ঘটনা আগে কিন্তু আপনারা পরিবর্তন করছেন, এগুলো আসলে জানেন আপনারা শরীয়ত ভিত্তিক এরা বক্তব্য দিচ্ছে, তারপরও আপনারা কেন বসবেন? একজন ব্যক্তির একটা কথা যেটা আমরা তাদেরকে বলছি, এটা ঘটনা প্রসঙ্গে বলা যে আসলে তারা কিন্তু তাদের আমির এই ঘোষণা করছেন কবে? তাদের আমির যেই কথাটা বলার জন্য ফখরুল ইসলাম আলমগীরকে সবাই একেবারেই তীরবিদ্ধ করে ফেললো, ফখরুল ইসলাম আলমগীর তো একই কথাই বলছেন। তারা তাদের অবস্থানে সেটা তাদের ঠিক হইতে পারে কেন? বিএনপি তাদের প্রচলিত গণতান্ত্রিক বা সেকুলার রাজনীতি তারা করুক, কিন্তু যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তি এবং যাদেরকে তারা বলপূর্বক জোটের শীর্ষ নেতা হিসেবে তারা মানে সবার কাছে প্রচার করেন, উনি যখন এই কথাটা বলে তখন ইসলামের এক বাক্স নিয়ে আমাদের রাজনীতি করা এদেশের জনগণ কি এই কথাটাকে মেনে নিচ্ছে কিনা, অথবা এটা এরপরেও যদি আমরা জনগণের পক্ষে কোনো প্রতিবাদ না করি, এটা জনগণের প্রতি একটা বিশ্বাসঘাতকতা করা হয় কিনা, এই বিষয়ের প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম। আমরা বিএনপি বা জাতীয় পার্টি যাই বলেন তাদের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই। আমাদের এজেন্ডাই হলো দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামকে প্রতিষ্ঠা করার এই এজেন্ডার সাথে, এই মূলনীতির সাথে যারা সমমত প্রকাশ করবে এবং আন্তরিকভাবে কাজ করবে তাদের সাথে আলোচনা করা, একসাথে চলার রাস্তা আমাদের জন্য এখনো খোলা। ঠিক, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, সরি